আন্দোলন কর্মসূচি ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, নির্দলীয় সরকারের দাবিতে। সেই আন্দোলন কর্মসূচি কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যে দিনটি পার করে এলাম সেটি হরতালের দিন, আজও যে দিনে পা দিয়েছে সেটিও হরতালের দিন। এবং শেষমেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে লন্ডন থেকে জনাব তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতা, তিনিও এই কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নির্বাচন হয়ে গেল এবং তারপরে কি জন্য নির্বাচন অতঃপর, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজনীতি বিশ্লেষক হিসেবে দুজন ইতিমধ্যে রাজনীতি বিশ্লেষক বললে যে দুজনের কথা আমাদের সবার আগে মনে পড়ে এরকম দুজন ব্যক্তি। একজন হচ্ছেন অধ্যাপক পিয়াস করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর একজন হচ্ছে তিনি অধ্যাপক মোহাম্মদ আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করবো, তবে তার আগে একটু শিরোনামটা দেখে নিন। দশম সংসদ নির্বাচনে ভোট পড়েছে প্রায় 40%। 8 আসনের স্থগিত 392 কেন্দ্রে 16 জানুয়ারি আবার ভোট। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সব সহযোগিতা দেবে ব্রিটেন। নির্বাচনকে সাংবিধানিক প্রক্রিয়ায় অংশ বলছে ভারত। নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বললেন প্রধানমন্ত্রী। জামায়াত ও সন্ত্রাস ছেড়ে বিরোধী দলকে আলোচনায় ফেরার আহ্বান। প্রহসনে নির্বাচন বাতিল করে সমঝোতায় পৌঁছাতে সরকারের প্রতি খালেদা জিয়ার আহ্বান। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তারেকের। নির্বাচন পরবর্তী সহিংসতায় দোহার সহ বিভিন্ন স্থানে নিহত 8। যশোর, ঠাকুরগাঁও, দিনাজপুরে বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ। এই সংবাদ শিরোনাম আছে, সারাদিনের মূল চিত্রটা এই সংবাদ শিরোনামগুলোর ভিতরে আছে। এবং জনাব পিয়াস করিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দেখেছে যে ইতিমধ্যে ব্রিটেন তারা নির্বাচন নিয়ে সমালোচনা করেছে, কিন্তু তারা এই সরকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং তারা আশা করে যে এই সরকার দেশের শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা এগুলো পৌঁছে দিতে সক্ষম হবে এই প্রত্যাশা করেছে। এবং সবার এক ধরনের এই বিষয়টি ভারতের তরফ থেকে বলা হয়েছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়া বা সাংবিধানিক প্রক্রিয়া অংশ হিসেবে বলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন এটি শান্তি ও গণতন্ত্রের জয়, যদিও তারেক রহমানের তরফ থেকে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি কন্টিনিউ করতে বলা হয়েছে। এর ভিতরে কিন্তু আবার নির্বাচন উত্তর সহিংসতা আছে, সেটি মূলত যারা নির্বাচিত হয়েছেন তাদেরই হননি এরকম দুজন প্রার্থী। সেটি মূলত যে সহিংসতাটা অনেকদিন ধরে দেখে আসছে বিরোধী দলের তরফ থেকে, সেই সহিংসতায় আজকের হত্যাগুলো না, তবে গতকালের সহিংসতার কেউ কেউ সাকাম টুইন যদি ইংরেজিতে যাকে বলে সেই ঘটনা আছে। যে আপনি অতঃপর কিভাবে দেখছেন এই নির্বাচনের পর, এত কিছুর পর? না, অতঃপর প্রথমেতেই আমি ওই যে ব্রিটেনের যে সমর্থনের কথা আপনি বললেন, আমি বিবৃতিটা দেখিনি আর কি। মানে কূটনৈতিক ভাষাকে তো একটা ডিকোড করার ব্যাপার আছে, যে কূটনৈতিক ভাষা তো আমি আরাফাত যেরকম সরাসরি ঝগড়া করে ওইরকম ঝগড়া পর্যায়ে যাবে না এই মুহূর্তে আর কি, ফলে আমি জানি না, ওইটা নিয়ে মন্তব্য করছি না। কিন্তু গতকাল যেটা হয়ে গেল নির্বাচন হয়নি। মানে প্রথম কথা হচ্ছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলটি অংশগ্রহণ করেনি। 40টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 12টি অংশগ্রহণ করেছে। 153টি আসনে আগে থেকে বিনা পয়সায় নির্বাচিত হয়ে গেছে। বাংলাদেশে এমন কোন সচেতন মানুষ আছে যে গতকাল সারাদিন ঘুমিয়ে কাটাননি, কারোর সঙ্গে কথা বলেননি, কিংবা অন্ধভাবে দলের স্থাপক যা আসলেই বিশ্বাস করেন যে 39 ভাগের বেশি ভোট পড়েছে। ভোট কেন্দ্রের পর ভোট কেন্দ্র খালি ছিল, অসম্ভব কম উপস্থিতি ছিল। সেখানে আমার মনে হয় না কেউ বিশ্বাস করে আর কি। যতই বলা হোক আওয়ামী লীগের পক্ষ থেকে যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনার নিয়ে ভোট দিয়েছে, এটা বাংলাদেশের একমাত্র বাড়াবাড়ি রকমের দলীয় স্থাপক ছাড়া আর কেউ এটা বিশ্বাস করেনি। ফলে এই নির্বাচনটা দাঁড়ালো কি, মানে আমি হয়তো এটাকে আইনগতভাবে আমি এটাকে অসিদ্ধ বলতে পারবো না, যদিও জাল ভোট দেওয়া তো আইনের বিরুদ্ধেই, ব্যালট বাক্সে ভোট ভর্তি করা তো ব্যালট ভর্তি করা তো আইনের বিরুদ্ধে, সেই অর্থে তো একটা আইন বহির্ভূত শক্তিশালী উপাদান আছেই। এতে নৈতিকভাবে আমি নির্বাচন মনে করছি না। আমার মনে হয় যেটা গণতন্ত্রের পথকে বিঘ্নিত করবে। এটা হচ্ছে গত 24 ঘন্টা ধরে আমরা সবাই বলে আসছি। এর পরে কি হবে জানি না। মানে একটা না একটা পর্যায়ে আলাপ আলোচনার দিকে যেতে হবে, কারণ এমন একটা অবস্থা দাঁড়িয়েছে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ চাইলেই বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবে না, আর বিএনপি চাইলেই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবে না। এদের একটা শান্তিপূর্ণ সহাবস্থানের পথ খুঁজে বের করতে হবে। ইচ্ছা করলেই আওয়ামী লীগ বিএনপির উপর তার ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না, অ্যাটলিস্ট আজকে 6 জানুয়ারি পর্যন্ত মনে হচ্ছে না। ইচ্ছা করলেই বিএনপি সম্ভবত আওয়ামী লীগের উপর তার ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না। ফলে কোথাও না কোথাও সমঝোতার একটা জায়গা তৈরি করতে হবে। আমি জানি না সরকারের রণকৌশল রণনীতি কি, আমি জানি না বিরোধী দলের রণকৌশল রণনীতি কি, আমি জানি না বিরোধী দল এই আন্দোলন কতদিন চালিয়ে যেতে চায়, কোন পর্যায়ে আন্দোলন চালাবে, কোনো এক্সিট স্ট্র্যাটেজি আছে কিনা আমি জানি না, সরকারের কোনো এক্সিট স্ট্র্যাটেজি আছে আমি জানি না। সব মিলে
আজকে 2 মাস ধরে যে অনিশ্চয়তা চলছে আমাদের জীবনে, এই অনিশ্চয়তা এক বিন্দু লাঘব হয়নি। আজকে 6 জানুয়ারি নির্বাচনের পরে যেখানে আমাদের আগামী 5 বছর 2 বছর যাই হোক না কেন দেশের উন্নয়নের প্রক্রিয়া কেমন করে চলবে, দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি করে নির্মিত হবে, যুদ্ধবিধি বিচারের প্রসঙ্গটা, এগুলো নিয়ে আলোচনা করার কথা। আজকে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে যে আসলে আমরা একটা বৈধ নির্বাচন দেখলাম কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করতে হচ্ছে। উনি যেটা কথা বলছিলেন যে এরপরে স্থিতিশীলতা আসবে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে এটি শান্তি এবং গণতান্ত্রিক স্থিতিশীলতা আনাটাই তার কাজ, এবং তিনি বলেছেন যে কোনো ধরনের প্রতিশোধ পরায়ণতা নয়, এগুলো নয়, কিন্তু উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। কিন্তু যে প্রশ্ন উনি রাখছেন যে যেহেতু বিএনপি কি করবে, 18 দলীয় জোট কি করবে এটি নিশ্চিত নয়, আওয়ামী লীগ কোন দিকে যাবে, তাদের সরকার কোন দিকে যাবে সেটি নিশ্চিত নয়, এরকম পরিস্থিতিতে আপনি কি মনে করেন ফিউচারটা কোন দিকে যাচ্ছে? দেখুন, ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই যে নির্বাচনটি হয়ে গেল গতকাল, এটি একটি আদর্শ নির্বাচন বলতে যা বোঝায় সেই নির্বাচন কিন্তু হয়নি, কোনো সন্দেহ নাই, এটা কেউ বলছে না যে হয়েছে। কারণ একটি দেশের প্রধান বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া আসলে ওই যে কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক যে নির্বাচন সেটি কিন্তু হয় না, সেটি হয়ওনি, এটা আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রধান বিরোধী দল কেন আসলো না ইলেকশনে, এটার দায়টি কার, সেই জায়গাটিতে যদি আমরা যাই। এখন কোনো একটি প্রধান রাজনৈতিক দল যদি মনে করে আমি ইলেকশনে গেলে হেরে যেতে পারি, আমার জনসমর্থন ওই অর্থে হয়তো নাই, এবং তখন সে ভাবলো যে আমি ইলেকশনে যাব না, ইলেকশনকে ডিসক্রেডিট করার জন্য। কাজে একটা ইলেকশনকে ভেটো দেওয়ার কোনো রাইট কিন্তু কনস্টিটিউশন কোনো দলকে দিচ্ছে না। যেটি হতে পারে ইলেকশনে এসে তার জনপ্রিয়তা প্রমাণ করা, বা আসার পরে যদি কোনোভাবে কোনো রকম কারচুপি বা রিগড ইলেকশন হয় সেটা প্রোটেস্ট করার একটা সুযোগ আছে। কিন্তু একেবারে আসলাম না, সেই দায় কিন্তু যারা নির্বাচনে গেছে তাদেরকে নেওয়া যাবে না। এবং বাংলাদেশে কিন্তু মূলত দুটো পার্টি আছে এবং দুটো জোট, একটা হচ্ছে মহাজোট, একটি 18 দলীয় জোট। এর বাইরে আসলে কতগুলি দল আসলো না আসলো এটা কিন্তু মানে ইলেকট্রাল পলিটিক্সে ম্যাটার করে না। ওই 2-3টা করে ভোটও নাই কিন্তু কারো, আপনি যদি ইলেকট্রাল পলিটিক্সে দেখেন অনেক বড় বড় পলিটিক্যাল সেলিব্রিটি আছে এদেশে, কিন্তু 2-3টা করে ভোটও নাই। কাজে ভোটের রাজনীতিতে যদি বলেন আসলে দুটো জোট, কারণ একটি জোট যদি না আসে তাহলে সেই ইলেকশনটি আসলে পূর্ণাঙ্গতা পায় না, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে 153 সিট নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা এবং রেটরিক্স। উনি বলছেন যে নির্বাচনটা হয়নি, না আমি আসছি সেখানে, আমি আসছি 153 সিট নিয়ে একটা রেটরিক্স অ্যাপ্লাই করা হয়, সেটাও কিন্তু খুব যৌক্তিক না। কারণ হচ্ছে আপনি 153টা সিট আনকন্টেস্টে জিতলো, ধরেন এগুলোতে সব দামি ক্যান্ডিডেট বসালো, আওয়ামী লীগ একটু চালাকি করলো, একটা নাটক মঞ্চস্থ করলো, তাহলে কি খুব ভালো হতো? তাহলে তো কন্টেস্টেড হতো 300টা সিটে, কোনো লাভ হতো না তো। আমি যেটা বলতে যাচ্ছি, একটা আদর্শ নির্বাচনের জন্য প্রধান দুটি জোটকে থাকতে হতো নির্বাচনে, তাহলেই হতো। যে কোনো একটি না থাকলে আপনি 300টি কন্টেস্টেড হলো কি 200টি আনকন্টেস্টেড জিতলো, ইট রিয়েলি মেটেরিয়াল। এখন আমি দায়টা এবং দোষটা দিব হচ্ছে বিএনপি এবং জামাতকে এই ইলেকশনে না আসার জন্য। কেন দিব সেখানে আমি আসছি, তার আগে আরেকটা জিনিস বলে নিতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যেটি আছে, অনেকগুলি নির্বাচন পর্যবেক্ষক যে সংগঠন তার সমন্বয়, তারা বলেছে যে তারা 30%-এর মতন ভোট কাস্টিং হতে দেখেছে এবং 75টির মতন সেন্টার তারা দেখেছে। এবং তাদের কয়েকজনের সাথে আমি আলাপও করেছি ফোনে, এবং তারা বলছে যে কিছু কিছু সেন্টারে দেখা গেছে যে খুবই কম ভোট কাস্ট হয়েছে, আবার কিছু কিছু সেন্টারে অনেক ভোট কাস্ট হয়েছে। যেমন ধরুন চিটাগংয়ে আপনার 27% ভোট কাস্ট হচ্ছে মহানগরে, তার বাইরে 54% ভোট কাস্ট হয়েছে। গোপালগঞ্জে, পীরগঞ্জে অলমোস্ট 94% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। তার টাঙ্গাইলে কিছু কিছু কনস্টিটিউয়েন্সি 48%, 50% কাস্ট হয়েছে। কিন্তু আপনি অ্যাভারেজে যখন চলে আসে তখন এটি 39% হচ্ছে, অ্যান্ড হুইচ ইজ ভেরি লাইকলি। সেটি কারা বলছে? যারা ইলেকশন অবজার্ভ করেছে সেই গ্রুপগুলি বলছে, যেমন জানি পপ তার একটি লিডিং অর্গানাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে সেইখানে তো আমাকে দেখতে হবে সেই জায়গায় যেয়ে। তো এখন ইলেকশন নিয়ে আবার আমরা দেখছি পত্রপত্রিকায় বেশ কিছু আপনার রিপোর্ট আসছে। এখন হচ্ছে কি, এবং 2008-এ যে ইলেকশন বা সেটার আগে আমি বলি এই 5টা সিটি কর্পোরেশন ইলেকশন হলো যেগুলোতে বিএনপি জিতলো, আপনার মনে আছে সারাদিন ধরে বিভিন্ন অনুযোগের লিস্ট বানানো হয়েছে, ডালা সাজানো হয়েছে এবং বসে গণমাধ্যমের সামনে বসে তৈরি করা হয়েছে। যখনই দেখা গেল বিএনপি জিতে গেছে তখনই আমরা চুপ করে গেলাম। কাজে এই যে বিচ্ছিন্নভাবে যে অভিযোগগুলি, বাংলাদেশের ইতিহাসে এমন কোন নির্বাচন হয়নি যেখানে ছিল না, কিন্তু বড় আকারের কোনো কারচুপি এরকম কোনো নজির কিন্তু দেখা যায়নি। যেমন ধরেন 18,000 কেন্দ্র আছে, এখানে একটা দুটো কেন্দ্রতে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে, এটা অতীতে বহুবার ঘটেছে, সেটা কিন্তু কোনোভাবেই প্রুফ করা যাবে না যে এটা ইলেকশন কারচুপি হয়েছে। কারণ পুরো ইলেকশনটা রিগিং ফ্রি এবং একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশন হয়েছে। ফেয়ার একটা ইলেকশন হয়েছে, বাট ফ্রি হয়নি। অবাধ ও সুষ্ঠু বলি তো আমরা, হ্যাঁ, অবাধ কিন্তু হয়নি, সুষ্ঠু হয়েছে। অবাধ কেন হয়নি? কারণ অবাধে জনগণ ভোট দিতে আসতে পারেনি। কেন আসতে পারেনি? এই যে ডেইলি স্টার আজকে দেখেন, গতকাল 71 টেলিভিশনে, আপনাদের টেলিভিশনে আমরা দেখেছি, দেখেন ভোট যে দিতে গিয়েছে সেই অপরাধে, আমি ক্যামেরায় যদি দেখাই, পিটানো হচ্ছে জামাত শিবিরের ক্যাডাররা। আপনি আমাকে বলেন গণতন্ত্রের জন্য লড়াই এটা কি গণতান্ত্রিক পথে হতে পারে?
আমি বলছি গণতন্ত্রের জন্য লড়াই করছি, এজন্য আমি হরতাল ডাকছি, তার আগের দিন সন্ধ্যায় আমি গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিয়ে মানুষকে জিম্মি করছি, বাধ্য করছি সে যাতে তার গণতান্ত্রিক অধিকার হরণ করছি যাতে সে রাস্তায় আসতে না পারে, অগণতান্ত্রিক আচরণ করছে। আবার আমি নির্বাচনে নিজে আসছি না এবং আমি ঘোষণা দিচ্ছি, হুমকি ধামকি দিচ্ছি যে আমি নির্বাচন প্রতিহত করব এবং আমি নাশকতা, সহিংসতা, সন্ত্রাস এবং মানুষকে মেরে ফেলছি। এই যে এক সহকারী রিটার্নিং অফিসারকে মেরে ফেললাম। তাহলে যারা এই পরিমাণ অগণতান্ত্রিক, যেটা ধরুন বিএনপি এবং জামাতের কথা বলছে, এবং জামাতের কথা স্পেসিফিকলি যদি বলি, ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সেই জন্য আপনার যুদ্ধাপরাধের বিচার করতে হবে এবং এই বিচার যখন আপনি করছেন তখন এরা আপনার উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, মানুষকে হত্যা করছে। কাজেই এই বিএনপি জামাতের এই যে পুরা যে এভিল, এক্সেস অফ এভিল, এই যে গোষ্ঠীটা যারা পুরোপুরি অগণতান্ত্রিক ভাবে আচরণ করছে বাংলাদেশে, কাজে তাদের দ্বারা কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? আপনি কি মনে করেন উনি ওনার বক্তব্য থেকে একটা জিনিস বেরিয়ে এসে, সেটা হচ্ছে যে এই যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে, যদি ধরে নিই যে তারেক রহমান বলেছেন যে প্রতিহত করো, যেও না, বা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, 18 দলীয় জোটের তরফ থেকে বলা হচ্ছে, তাহলে এই যে ক্ষয়ক্ষতিগুলো, এই দায়িত্ব কি তাদের উপরে পড়তে হবে, এটা কি সরকারের উপরে পড়তে হবে? না, ঘটনা হচ্ছে যে আরাফাত যে এক নিঃশ্বাসে 18 দলীয় জোটকে দায়ী করলেন সমস্ত অনাচারের জন্য, তাতে আমি একটু বিস্মিত হইনি। আমি আরাফাতকে বেশ কিছুদিন ধরে চিনি টেলিভিশন টকশো সূত্রে, ফলে আরাফাত যদি এরকম একটা বক্তব্য না দিয়ে তাহলে আমি অবাক হতাম। আপনারা বিস্মিত হন না। ফলে যেটা হচ্ছে যে না, প্রথমে বলে রাখা দরকার কালকে খালেদা জিয়ার মুখেও আমরা শুনতে পারি হয়তো একই কথা। বাহ, সত্যি যদি আমার এতটা ক্ষমতা থাকতো তাহলে আমি খুব খুশি হতাম আর কি, কিন্তু আমার অতটা ক্ষমতা নেই। আমি যেটা বলেছিলাম যে খালেদা জিয়া বলার কোনো কারণ নেই। আমরা সহিংসতার বিরুদ্ধে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে এটা আমি শুধুমাত্র বলার জন্য বলছি না, কোনো কৌশলগত কারণে বলছি না, আমি আসলেই সহিংসতার বিরুদ্ধে। কিন্তু আমার কথা হচ্ছে যে সহিংসতাটা বৃহত্তর ব্যাধির অংশ। এক অর্থে এটা একটা গভীরতর অসুখের সিমটম। গভীরতর অসুখটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল এমন একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করতে পারেনি যাতে তাদের বিরোধগুলো একটা নিয়মতান্ত্রিক পথে চ্যানেলাইজড হয়। ফলে যতক্ষণ পর্যন্ত সহিংসতা বন্ধের বাস্তব পূর্ব শর্তগুলো সমাজে বিরাজ করছে না, আমি যদি দেয়ালে মাথা ঠুকে বলি সহিংসতা রোধ করা, সহিংসতা রোধ করা বন্ধ হবে না। মানে ব্যাধিটাকে চিহ্নিত না করে ব্যাধির সিমটমকে যদি আক্রমণ করতে চাই তাহলে খুবই অতি সরলীকৃত একটা ব্যাখ্যা দাঁড়াবে। গান্ধীজি চিতা থেকে উঠে আসলেও অহিংসা প্রতিষ্ঠিত হবে না এই মুহূর্তে বাংলাদেশে, কারণ রাজনৈতিক মেরুকরণ এমন একটা তীব্র প্রবল জায়গায় চলে গেছে। ফলে এই সহিংসতা নিয়ে আলোচনা করার সময় এই বৃহত্তর প্রেক্ষিতটা আমাদের মনে রাখার কথা। ইলেকশন অবজারভারদের কথা বলা হয়েছে, আমি জানি না ইলেকশন অবজারভাররা কারা, আমি ঢালাও কোনো মন্তব্য করতে চাই না। আমি ডক্টর কলিমুল্লাহকে শ্রদ্ধা করি, আমার এক ব্যাচ জুনিয়র ইউনিভার্সিটিতে। আমি মেধাবী নিঃসন্দেহে সৎ মানুষ, আমি তার সঙ্গে কোনো মন্তব্য করছি না। কিন্তু আমি আজকে একটা টেলিভিশন চ্যানেলে একটা ইলেকশন অবজারভার গ্রুপের একজন কর্মকর্তার বক্তব্য শুনলাম, আরাফাত এর চেয়ে ভালো আওয়ামী লীগকে ডিফেন্ড করতে পারতো না। আওয়ামী লীগের নেতারা তো পারতই না, এমনকি আরাফাত যে আওয়ামী লীগের চেয়েও বেশি আওয়ামী লীগার, সেও পারত না এত চমৎকারভাবে আওয়ামী লীগকে ডিফেন্ড করতে। ফলে ওরা যখন অবজারভার করেন, সমস্ত পৃথিবী অবজারভার আসলে আমাদের প্রতিবেশীদের ভারত থেকে দুজন অবজারভার, ওই অবজারভার কারা আমরা জানতে চাই, ওরা কোন প্রতিষ্ঠানে রিপ্রেজেন্ট করছেন, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন নাকি কোনো অবসকিউর অবজারভার গ্রুপকে। কথা ভারত খুঁজলে এরকম 1000-4 অবজারভার গ্রুপ পাওয়া যাবে, ইলেকশন অবজারভার গ্রুপ, ওরা কারাই দুজন এসছেন, এগুলো আমাদের প্রশ্ন করতে হবে। ফলে ইলেকশন অবজারভার গ্রুপ বলেছে যে ভোট পড়েছে, ফলে ভোট পড়েছে, এটা আমি মানতে রাজি না, বাংলাদেশের জনগণও এটা মানবে না। এখন আমাকে একটা ফোন নিয়ে নেব? হ্যাঁ, নিশ্চয়ই। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আরাফাত স্যারের কাছে একটু জানতে চাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী আজকে যে সংবাদ সম্মেলনটা করলেন, তো এই সংবাদ সম্মেলনে আমাদের জন্য কি আছে, মানে সামনে পাওয়ার কি আছে, আমরা সাধারণ মানুষ? অসংখ্য ধন্যবাদ। শাহিন কবির আমার যে দর্শক, উত্তর দিব। হ্যাঁ, আপনি দেন উত্তর দেন। যে পিয়াস ভাই শেষ করে নেবেন, আমি তাহলে 2 মিনিট একটু শেষ করি। না, যেটা হচ্ছে যে ধন্যবাদ আরাফাত, মানে এত ঝগড়াঝাটি পরে পছন্দ করি বিনোদনের জন্য আর কি। আচ্ছা, জনগণ না, একটু ঝগড়াঝাটি করি, একটু মজার ঝগড়াঝাটি করি ওর সময়। না, জনগণ কেন ভোট দিতে পারেনি, সহিংসতার একটা উপাদান বটেই, এটা তো অস্বীকার করা যাবে না। কিন্তু জনগণ এই নির্বাচনটাকে তাৎপর্যপূর্ণ মনে করেনি। জনগণ মনে করেনি যে এই নির্বাচনটা করে কোনো লাভ হবে। এক ধরনের নৈতিক সমর্থন শূন্য
ওই অপরিহার্য কিনা ওই 123-এর কার্যকরী হওয়ার আগে সংবিধান ভেঙে দিয়ে 35 মাসে করা যেত, ওই তর্কটা এই মুহূর্তে করতে পারবো না, আরাফাতের পরে বক্তব্যতে আসছি। যুদ্ধাপদের বিচার, আমার কাছে মনে হয় যে আজকে যদি বিএনপি ক্ষমতায় আসেও যুদ্ধাপদের বিচার বিএনপি বন্ধ করতে পারবে না। এই প্রসেসটা ইরিভার্সিবল। বিএনপি এটা বন্ধ করতে পারবে না, করলে এই পাবলিক অপিনিয়নের প্রেশার আছে, আওয়ামী লীগের হাতে কার্ড তুলে দেওয়া আছে, অনেক ঘটনা আছে। ফলে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করার জন্য আবার আওয়ামী লীগকে একটা ইলেকশন করে ক্ষমতা আসতে হবে, এটা খুব খোঁড়া যুক্তি। বিএনপি চাক কি না চাকে আমি তো আর বিএনপির মুখপাত্র না, আমি বলতে পারবো না যে ওনারা বলেন যে বিএনপি চায় না আসলে যুদ্ধ বিচার হোক, আমি তো আর বিএনপির পক্ষ থেকে কথা বলার জন্য আমাকে নিযুক্ত করা হয়নি। কিন্তু আমি তর্কের খাতে যদি ধরেও নেই যে বিএনপি যুদ্ধবিধি বিচার চায় না, প্রসেসটা ইরিভার্সিবল। ইচ্ছা করলে এটা বিএনপি বন্ধ করতে পারবে না। 15 আগস্টের খুনিদেরকে তো বিএনপি 2001 থেকে 2006 কারামুক্ত করেনি, করতে পারেনি। ফলে ওই যুক্তিটা, ওই কার্ডটা অনেক বিবর্ণ হয়ে গেছে। আওয়ামী লীগ বারবার এই কার্ডটা খেলতে খেলতে লেবু চিপতে যেমন তিতা হয়ে যায়, ওটা তিতা হয়ে গেছে। ওইটা নিয়ে খুব একটা খেলা করা যাবে না। এবং জামাতে কতগুলো পার্টিকুলার ইন্টারেস্ট আছে এবং একটা হিস্টোরিক্যাল জাংচারে জামাতের ইন্টারেস্টের সঙ্গে বিএনপির ইন্টারেস্ট এক জায়গায় কোইনসাইড করেছে। আমরা অনেকেই এটা পছন্দ করছি না, আমি ক্যামেরাতে একদম ভাবে বলছি। কিন্তু আমার কথা হচ্ছে আবার যে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণ এমন একটা জায়গায় চলে গেছে যে ইচ্ছা করলেই, মানে আমরা যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করতে না পারি, তাহলে ইচ্ছা করলেই বিএনপি জামাতের আঁতাত আমরা ভাঙতে পারবো না। যদি আমরা সত্যিভাবে জামাতকে রাজনৈতিকভাবে তাৎপর্যহীন করতে চাই, তাহলে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যে যেমন ইচ্ছা করলে আমরা আওয়ামী লীগের সঙ্গে এরশাদের অম্লমধুর সম্পর্ক। আমার একটা প্রশ্ন, সেটা তারেক রহমান তার একটা বক্তব্যে বলেছেন যে 72-এর সংবিধান সংক্রান্ত বিষয়টি, এটা নিয়ে আমরা একটু পরে আসি। আমি আপাতত জন আকাঙ্ক্ষা বিরোধী, এটা নিয়ে একটু পরে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হারিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, আমি সাধারণ মানুষ ওইখানে আসছি, তার আগে একটু বলে নিই। না, পিয়াস ভাই মানে বিএনপিকে সমর্থন করে কথা বলছেন, কিন্তু উনি হয়তো খেয়াল করেননি যে ওনার নেত্রী অলরেডি বেশ কয়েক দফা দাবি করেছেন যুদ্ধাপরাধীদের মুক্তির, এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে থেকে বেশ কয়েকবার বলা হয়েছে যে সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। এবং আজকে যুদ্ধাপরাধের দায়ে যেগুলো যারা কনভিক্টেড হয়ে আছে তাদেরকে বেগম খালেদা জিয়া সম্মানিত দেশনেত্রী বহুবার রাজবন্দী বলে আখ্যা দিয়েছেন, যেগুলো অন রেকর্ড আছে, খুঁজে আমরা দেখতে পারবো। তো পিয়াস ভাই এই নাইভিটিকে আমি রেসপেক্ট করি, যে উনি যেটা যেমন উইশফুল সিঙ্গিং যেটা, সেটাকে আই রেসপেক্টেড, বাট আনফরচুনেটলি আমি তো বিএনপিকে ডিফেন্ড করি না, সেটাই বলছি, আনফরচুনেটলি বিএনপি ইজ নট লাইক দ্যাট। আপনি আশাহত হবেন হয়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে আমাদের আশঙ্কার জায়গা আছে। যুদ্ধাপরাধের বিচারটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কেন জানেন? কারণ আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে একটি সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে যারা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তারা কেউ ডেমোক্রেটিক ফোর্স না, এবং তাদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা অগণতান্ত্রিক ফোর্স, এবং তারা সহিংসতা শুধু না, পরিকল্পিত সন্ত্রাস তৈরি করে দেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে। তারা নির্বাচন কোনো ইস্যু না তাদের কাছে। বাংলাদেশটাকে তারা একটা মহা অন্ধকারে ঠেলে দিতে যাচ্ছে। নাহলে তাদের যদি ন্যূনতম ইচ্ছা থাকতো একটি সুষ্ঠু নির্বাচনে পার্টিসিপেট করা এবং সহযোগিতা করা, একটি সমঝোতার মধ্যে নির্বাচন করা, তাহলে তারা অলরেডি প্রধানমন্ত্রীর বারংবার দাওয়াত দেয়া, সে দাওয়াত প্রত্যাখ্যান করে বারংবার। আমি বলে দিচ্ছি, আপনি কেমন করে জানেন? আমি বলে দিচ্ছি, মিডিয়াতে আমরা দেখেছি, গোটা বাংলাদেশ জানে। প্রধানমন্ত্রী যখন প্রথম দাওয়াত দিলেন তখন তার আলটিমেটাম খেলেন, 48 ঘন্টা আলটিমেটাম খেলেন। দ্বিতীয়বার ফোনে দাওয়াত করলেন, তখন তো প্রত্যাখ্যান করা হলো। কাজে আমি যেটা বলতে যাচ্ছি সেটি হচ্ছে যে এই দাওয়াতগুলোকে প্রত্যাখ্যান করে যখন সহিংসতা, নাশকতা, সন্ত্রাসের পথ বেছে নেওয়া হচ্ছে, তখন আমরা বুঝতে পেরেছি কার ইশারায়, কার স্বার্থে, কাদের জন্য এটা করা হচ্ছে। এবং এটা আরো প্রমাণিত হলো এই জামাত এবং শিবির, এরা যে পাকিস্তানি একটি দল বাংলাদেশে অপারেট করছে এবং তাদেরকে কিভাবে পৃষ্ঠপোষকতা বিএনপি দিচ্ছে। দেখেন যে পাকিস্তান আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারভিন করলো, নিন্দা প্রস্তাব নিল, কত বড় সাহস। বিএনপির নেত্রী মর্মাহত হলেন। আমরা মর্মাহত কখন হই? যখন পিয়াস ভাইকে আমি বড় ভাই শ্রদ্ধা করি, খুব কাছের মানুষ, উনি একটা ভুল করে ফেলেছেন, তখন আমি মর্মাহত হই। কিন্তু যখন আমাকে আমার ন্যাশনাল ডিগনিটিকে আঘাত করা হলো, তখন আমি মর্মাহত হওয়ার কথা নাকি আমার তাকে নিন্দা জানানোর কথা, সেটি জানাতে পারলাম না। কাজে এই যে স্বাধীনতা বিরোধী প্রো পাকিস্তানি ফোর্স, যার অগণতান্ত্রিক, পাকিস্তানি তো তার এক্সাম্পল, ওখানে তো গণতন্ত্রের চর্চা কখনো হয়নি। এদের সাথে এরা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছে না, এরা সিম্পলি সন্ত্রাস করছে, নাশকতা করছে, ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে বাধা তৈরি করছে। আওয়ামী লীগ এখানে যেটা চেষ্টা করেছে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে, এবং তারা কিন্তু তাদের কমিটমেন্ট রেখেছে। 5 বছরে একটা নির্বাচন করেনি যেখানে রিগড হয়েছে না। জাতীয় নির্বাচন গতকাল হলো, সেখানেও কোনো নির্বাচন রিগড হয়নি। উঠে পড়ে লেগেছে প্রমাণ করার জন্য জামাত, বিএনপি এবং তাদের সমর্থক গোষ্ঠী, ইভেন এই সুশীল সমাজের একাংশ, যারা আবার ওই যে 111 এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার মধ্যে ঢোকার চেষ্টা করছিল তারা। কিন্তু বাংলাদেশের মানুষ দেখেছে, মানুষ সমস্ত নাশকতা, সবকিছু প্রতিবন্ধকতা পার করে কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে এসেছে। এই যে 39%, আমি বলছি বাংলাদেশের
সবচেয়ে লিডিং যে সংগঠন যেগুলো তাদের মধ্যে একটি জানিপপ। এদের 29টি সংগঠনের আপনার ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যেটা, তারা সংবাদ সম্মেলন করে বলছে, যারা সব সুপ্রতিষ্ঠিত পর্যবেক্ষক, ব্রতির মতন সংগঠন বলছে, তাদের কথা আমি শুনবো নাকি যারা পলিটিক্যালি বায়াসড, যারা অলরেডি প্রফেশনাল ওই কাজে, তাদের কথা আমি শুনবো নাকি যারা পলিটিক্যালি বায়াস, বিএনপি জামাকে ডিফেন্ড করবে যে কোনো একটা গণমাধ্যম বা কিছু, তার কথা আমি শুনবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি যে এটা কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে এক অর্থে, যেখানে আমরা সন্ত্রাস, নাশকতা এবং যুদ্ধাপরাধ এবং ধর্মীয় মৌলবাদী এই প্রত্যেকটি প্রচেষ্টাকে আমরা না বলেছি। কিন্তু আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারিনি। দর্শক যে প্রশ্নটা করেছেন, এখানে দুটো জিনিস আছে, আপনি খেয়াল করে দেখেন। একটি জিনিস প্রধানমন্ত্রী খুব শক্ত করে বলেছেন যে বাংলাদেশের মানুষ শান্তি ডিজার্ভ করে, কাজে যারা সন্ত্রাস এবং নাশকতা করছে সবার কিন্তু অধিকার আছে গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করার, কিন্তু তার বাইরে যে যারা সন্ত্রাস করছে, মানুষকে ভিক্টিমাইজ করছে, আইনের প্রয়োগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার উনি চেষ্টা করবেন। এটা একটি মেসেজ। দ্বিতীয় মেসেজ উনি খুব ক্লিয়ারলি দিয়েছেন, উনার ম্যান্ডেট আছে এখন 39%, এত কিছুর পরে দের ইজ এ ক্লিয়ার ম্যান্ডেট, এটা আমার মতে, নাহলে এটা আরো উপরে যেতে পারতো যে এইভাবে যদি পেটানো না হতো। কত জায়গায় আপনি যে দেখেন যে সারাদিন ধরে মিডিয়াতে দেখছি, মানে আপনার সংখ্যালঘুষ্ঠদের অত্যাচার করা হয়েছে, আসতে দেওয়া হয়নি। এবং এখানে আবার ইলেকশন কমিশনকে আমি দোষ দিব, তারাও আবার বিভিন্ন অব্যবস্থাপনার জন্য বিভিন্ন জায়গায় আপনার লোকজন ভোট দিতে পারেনি। তো এগুলো যদি হতো কিন্তু তাহলে কিন্তু আরো ক্লিয়ার ম্যান্ডেটে থাকতো। সেইখানে দাঁড়িয়ে উনি কি বলেছেন? উনি বলেছেন বিএনপিকে আহ্বান জানিয়েছেন কিন্তু দেখেন আজকে, যে আপনি সন্ত্রাস নাশকতার পথ ছেড়ে আসুন, যুদ্ধাপরাধী গোষ্ঠীকে ছেড়ে আসুন, আমরা সমঝোতার মধ্য দিয়ে একটু সহনশীলতা বজায় রাখুন, আমরা সমঝোতার মধ্য দিয়ে একটি সুন্দর কিছুতে এগিয়ে যেতে পারি। উনি মিন করেছেন একটা ইনক্লুসিভ ইলেকশন হতে পারে। কাজে এখানে তো অনেক মেসেজ আছে। আমরা একটা বিরতি নিই না? নিশ্চয়ই, কেন না। দর্শক, ফিরে আসছি একটু পরে, আপনারা থাকুন আমাদের সাথে। এখন অনেকগুলো ডায়ালগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী, এগুলো এবং বিরোধী দলের কর্মসূচি আছে। অতঃপরে আপনি বলছেন যে একটা সমঝোতা হওয়া দরকার, কিন্তু সমঝোতা হওয়ার কি সম্ভাবনা আপনি দেখেন? এই মুহূর্তে দেখছি না, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তো আনপ্রেডিক্টেবিলিটি আছেই। বাই দ্য ওয়ে, মানে আরাফাত যেরকম চোখের পাতা একবারও না কাঁপিয়ে বলল যে আওয়ামী লীগ ম্যান্ডেট পেয়েছে কালকে, আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি এরকম বলেন, না তোফায়েল আহমেদ বলেন, মাঝরাতে চমকে উঠবেন ঘুম থেকে, যে কি বললাম। আরাফাত চমকে উঠবেন না, এই কারণে আরাফাত যাও। কিন্তু ঘটনা হচ্ছে যে আলোচনা হয়নি, হওয়ার কথা ছিল। এবং আমি একবারও, যেহেতু আমি কোনো দলের অন্ধস্তাবক না আর কি, আমি কখনো একবারও বলবো না যে এখানে বিরোধী দলের কোনো দোষ নেই। যেমন ধরুন, আমি অনেস্টলি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ফোন করেছিলেন খালেদা জিয়াকে, এটা অনেকটা ম্যাচিউরলি হ্যান্ডেল করা যেত। মানে এটা মানে বিএনপির মধ্যে আমার বন্ধুরা আছেন, আমার সঙ্গে এক ধরনের নৈকট্য তৈরি হয়েছে নিরপেক্ষ সরকারের প্রশ্নে, কিন্তু তারপর আমি বলবো যে এটা অনেকটা ম্যাচিউরলি হ্যান্ডেল করা যেত, এটা হ্যান্ডেল করা হয়নি, ওই সুযোগটা নেয়নি। অপরদিকে আমি একই সঙ্গে মনে করি যে সরকারি পক্ষ থেকে কোনো সিনসিয়ার উদ্যোগটা নেওয়া হয়নি। একদিকে প্রধানমন্ত্রী ফোন করেছেন, এতদিনের পরস্পরের অবিশ্বাস, এতদিনের সংশয়, এতদিনের সন্দেহ এবং ঘৃণা, এটা একটা ফোন কল তো শেষ হয়ে যাবে না। এই উদ্যোগটাকে ফলো থ্রু করা তো হয়নি। আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বিভিন্নভাবে কথা বলেছেন। কেউ বলেছেন যে না, দলীয় সরকার অধীন ছেড়ে নির্বাচন হবে না, মানে তাল গাছটা আমার। কেউ বলছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচন হবে না। তো একটা কনসিস্টেন্ট লাইন আওয়ামী লীগের ভেতর থেকে আসেনি। আমি যদি বিএনপির নেতা হতাম আমিও করতাম না। মানে আমি বলছি না যে বিএনপি এখানে ধোয়া তুলসী পাতা ছিল, আমি যেটা বলছি সরকারের এখানে মূল দায়িত্বটা ছিল, তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আলোচনার উদ্যোগটা তৈরি করার মূল দায়িত্বটা ছিল, তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু সেটা তো বিরোধী সরকারের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা বলেন একটা হেফাজত দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। হেফাজতের ব্যাপারে আমাদের নিজস্ব বিশ্লেষণ আছে, এবং আমি যেটা বলছি যে আমি এই বিশ্লেষণে যেতে চাচ্ছি না, আমি বলছি যে বিরোধী দল যে এখানে খুব বরাবরই, মানে আমি আরাফাতের মতো, আরাফাত তো আওয়ামী লীগ যাই করে সেটাই ভালো। আমি আরাফাতকে গত 2 বছর কোনদিন আওয়ামী লীগের বিন্দুমাত্র নিন্দা করতে শুনিনি আর কি, যাক আরাফাতের অভিরুচির ব্যাপার। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে এই ব্যাপারগুলো বিএনপি অনেক ম্যাচুরলি হ্যান্ডেল করা উচিত ছিল, এই সুযোগগুলো কাজে লাগানো ছিল, বিএনপি লাগায়নি। না আমি শেষ করি, এটা হচ্ছে ব্যর্থতার দিক। কিন্তু সরকারের 3টা কারণে সরকারের প্রধান এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ছিল। এক হচ্ছে তারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, 2 নম্বর হচ্ছে এই সমস্যাটা তৈরি করেছেন তারা পঞ্চায়েত সংশোধনীর মাধ্যমে, আর 3 নম্বর হচ্ছে যে জনমতের, বাংলাদেশের জনগণের বিশাল অংশ চেয়েছে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার নির্বাচন হোক, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে তাদের উদ্যোগটা নেওয়া উচিত ছিল। আমি আবারও বলছি যে বিএনপি যে প্রতিটা স্টেপ ঠিক মতো নিয়েছে আমি এটা একবারও দাবি করিনি। আজকে কি হবে? আজকেও প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বললেন তাতে আরাফাত সঙ্গত কারণেই খুব প্রীত হয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে আপনি যদি সত্যি কারোর সঙ্গে আলোচনা করতে চাই তাহলে তো এই ভাষায় কথা বলি না, আপনার এগুলো গেছে ওগুলো গেছে। এটা তো আলোচনার ভাষা না রে ভাই, এটা তো গণতন্ত্রের ভাষা না, এটা তো
জলপাই পাতা দেখানো না, এটা হচ্ছে যে আপনি গেছেন, আমি কাছে পারছি, আরাফাত যদি হঠাৎ আমার সাথে অনুষ্ঠানে ছিল বলেই ফেললো ক্যামেরার সামনে, যেটা নৈতিকতা লড়াই না, এটা হচ্ছে রণকৌশল এবং জোর জবরদস্তি লড়াই। আরাফাত, আমি আপনাকে ভিডিও দেখাতে পারবো। এখন আরাফাত এবং তার নেতা নেত্রী তো সেটা মনে করেন, আপনি যদি ধরেই নেন যেখানে নৈতিকতা কোনো ব্যাপার নাই, এটা হচ্ছে রণকৌশলের ব্যাপার, জোর জবরদস্তির ব্যাপার, তাহলে আলোচনাটা হবে কেমন করে? আজকে প্রধানমন্ত্রীর প্রেস ব্রিফিংকে আমি যথেষ্ট ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, আবার এরকমই প্রত্যাশা ছিল, এর চেয়ে বেশি কিছু ভালো হবে ভাবিনি। এই প্রেস ব্রিফিং শুনে আমার একবারও মনে হয়নি যে বাংলাদেশের এই মুহূর্তে কালকে আরাফাতের ভাষা যারা ম্যান্ডেট নিয়ে এসেছেন সেই দলটির কোনো সদিচ্ছা আছে আলোচনার দিকে এগিয়ে যাওয়ার। তারা হয়তো ভাবছেন যে এটা একটা স্ট্র্যাটেজি, যে স্ট্রেংথের জায়গা থেকে নেগোশিয়েট করবো, আমি জোর গলায় কথা বলবো। কিন্তু হয় কি যে দুটো পক্ষই যদি শুধু স্ট্রেংথের জায়গা থেকে কথা বলতে থাকে তাহলে কি হবে? আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, ধ্বংসস্তূপের কাছে গিয়ে দাঁড়িয়েছে, আমাদের সমাজ জীবনের ফ্যাব্রিকটা নষ্ট হয়ে গেছে। আর কতটা নিজের ইগো, কতটা নিজের জেদ, কতটা অহংবোধের জায়গা থেকে আমি কথা বলবো, সেটা তো একটা দেখার ব্যাপার আছে। আচ্ছা, একটা জিনিস বলি, আমি ওই যে জোর জবরদস্তির যে লড়াই, যে জিনিসটি আপনি রেফার করলেন আগের আমাদের আলোচনা থেকে, হ্যাঁ এটা আমি বলেছিলাম, বাট আমি কথাটি বলেছিলাম যে এখন এসে এটি আর নীতি নৈতিকতার জায়গায় নেই, আমি সেটি বলেছিলাম। এখন এসে এটা জোর জবরদস্তির জায়গায় চলে গেছে, কে কাকে জোর খাটাতে পারে। কখন এসে, যখন আপনি নীতি নৈতিকতার জায়গায় রেখেছিলেন, ন্যায় বিচারের সাথে বিচার করছেন, গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করছেন, সমঝোতার জন্য আহ্বান জানাচ্ছেন, কিন্তু বারে বারে আপনি প্রত্যাখ্যাত হচ্ছেন, আপনার গায়ে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন একটি পর্যায়ে এসে আপনিও জোর খাটাচ্ছেন। আমি বলছি একতরফা জোর খাটানো হয়েছে, অন্য তরফা থেকে এখন এবার তারাও জোর খাটাচ্ছে এবং এটা জোর জবরদস্তির জায়গায় চলে গেছে, এরকম একটা বিশ্লেষণ ছিল আমার। আর দ্বিতীয় জিনিসটি বলতে চাই যে পিয়াস ভাই ওই আদর করে একটু বিএনপিকে সমালোচনা করে একটি নিরপেক্ষতার একটা যে একটা কি বলবো এটাকে একটা নেওয়ার চেষ্টা করলেন। আমি নিশ্চিতভাবে আমি কষ্ট করে আমার হাসি চেপে রাখলেও দর্শকরা হয়তো উন্নাসিকের মতো হেসেছেন, যেটা পিয়াস ভাই কিছু বলতে পারলেন না। দর্শকরা আপনার সঙ্গে নেই আরাফাত, এই বিষয়গুলো বেরিয়েছে, আপনার ডিনারের মধ্যে আছেন, দর্শকরা আপনাদের সঙ্গে নেই। আদর করে এই সমালোচনাটা শুনে আমি খুব কষ্ট করে হাসি চেপে রেখেছি। আচ্ছা, এনিওয়ে, তো আপনি হাসেন, ইউ হ্যাভ এ কিউট স্মাইল, আপনি হাসতে চান। থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট টাইম আই উইল। আচ্ছা, এখন একটা জিনিস যেটা আমি বলতে চাই, একটি গভীরতর অসুখের ব্যাপার উল্লেখ করেছেন পিয়াস ভাই। সেই অসুখটি হচ্ছে কি জানেন? অসুখটি হচ্ছে যে মুক্তিযুদ্ধে আমরা যে দেশটাকে স্বাধীন করার পরে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারায় থাকতে পারলাম না, এটাকে পুরো উল্টো দিকে ঘুরে দেওয়া হলো এবং স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশে জেকে বসলো কিন্তু। এবং এই যে সামরিক শাসকরা আসলো, এসে স্বাধীনতা বিরোধীদের আরো রিহ্যাবিলিটেট করলো, পুনর্বাসন করলো, করে বাংলাদেশটাকে মানে গণতন্ত্রকে হত্যা শুধু করেনি তারা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের যে মৌলিক চেতনার উপর দাঁড়ানোর কথা ছিল সবকিছুকে হত্যা করেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আবার পাল্টা লড়াইটা শুরু হয়েছে। কিন্তু আমি বলবো যে 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে তেমন কিছু শুরু করতে পারেনি, কারণ খুব দুর্বল একটা গভর্নমেন্ট ছিল, তাদের ব্রুট মেজরিটি তো ছিলই না, মানে সরকার গঠনের জন্য তাদের ধার কর্য করতে হয়েছিল। তারপর 21 বছর পরে এসে তাদের অনেক মানে বিশাল বড় প্রতিবন্ধকতার মধ্যে থাকতে হয়েছিল। কিন্তু এবার আওয়ামী লীগ এসে এই যুদ্ধটা শুরু করেছে, লড়াইটা, সে নৈতিক লড়াইটাই আমি বলছি, যেটা মূল জায়গাটি হচ্ছে কি দেখেন, যুদ্ধাপরাধের বিচার শুরু করা। এখন পিয়াস ভাই হয়তো বলবেন বা ওনার মতন অনেকে যারা যে আমাদের যুদ্ধাপরাধ বিরোধী ইস্যু নিয়ে যাদের সাথে আমাদের মতভেদ আছে, তারা হয়তো বলবেন যে শুধু যুদ্ধাপরাধকে কেন্দ্র করে, বিচারকে কেন্দ্র করে কেন আমরা আওয়ামী লীগকে সুপিরিয়র মনে করবো বিএনপি থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে হয় কি, কত ইস্যুতে যে আওয়ামী লীগ বিএনপি চাইতে পারফরমেন্সে সুপিরিয়র এটা আমরা বলার সুযোগ পাই না, কিন্তু যুদ্ধাপরাধ এই মৌলিক ইস্যুতে তো একটা ঐক্যমত্য যদি থাকতো, যেটা থাকা উচিত ছিল, তাহলে অন্য ইস্যুতে আমরা যাইতে পারতাম। যেমন আমরা বলতে পারতাম যে পাওয়ার সেক্টরে বিএনপি ধ্বংস করে গেছে, আওয়ামী লীগ ডাবল করেছে প্রোডাকশন। আমরা বলতে পারতাম যে এগ্রিকালচার সেক্টর ধ্বংস করে গেছে, খাদ্যে আমাদের রেখে গেছে, আপনার কি বলে এটা কি ঘাটতি রেখে গেছে, আওয়ামী লীগ এসে এটাকে খাদ্য উদ্বৃত্তে নিয়ে গেছে। তখন আমরা বলতে পারতাম যে জঙ্গিবাদের মদত দিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল, আজকে জঙ্গিবাদকে জিরো টলারেন্স দেখে একটি জঙ্গিবাদের বিপক্ষে একটি লড়াই শুরু হয়েছে। তখন আমরা এই কথাগুলি বলতে পারতাম, কিন্তু এগুলো তো বলার বা ধর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কিছু করেনি, একটা ছোট্ট গলি বানায়নি, কিন্তু আওয়ামী লীগ কিন্তু চিটাগাং ঢাকা শহরে চেহারা বদলানোর মতো কিছু ডেভেলপমেন্ট করেছে। এই কথাগুলি বলার সুযোগ পায় না, কারণ যুদ্ধাপরাধ বিচার প্রশ্নেই আনফর্চুনেটলি বিএনপির মতন একটি দল যারা পুরোপুরিভাবে এটা বিরোধিতা করে। এবং আপনি দেখেন কতটা অদ্ভুত লাগে যে যারা যুদ্ধাপরাধীদেরকে কোর্টে ডিফেন্ড করছে, সেই যে লয়ার যারা, উকিল যারা, তাদের সাথে ডান দিকে বাঁ দিকে কারা বসে থাকে? বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, তারপরে তাদের স্থায়ী কমিটির সদস্য, এই সমস্ত বিএনপি জব লয়াররা কিভাবে নগ্নভাবে ডিফেন্ড করে যাচ্ছে যুদ্ধাপরাধীদের। তাহলে কি তাহলে তো আলোচনা করার সম্ভাবনা নেই? আমি এটাই বলছি, অসুখটা কিন্তু ওখানে রাহুল দা, এখানে তো কিন্তু ফাইটটা কন্টিনিউ করবেন আপনারা, মানে না আপনাকে আমি বলি অসুখটা কোথায় জানেন? অসুখটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে। একটা দল হচ্ছে প্রো বাংলাদেশ, একটা অ্যান্টি বাংলাদেশ। এই বাংলাদেশের প্রশ্নে দ্বিধা বলবো না, বিভক্তি, এই বিভক্তিটা সমস্যা, যা সর্বশেষ সংস্করণ হচ্ছে
তারেক রহমানের সেই বক্তৃতা ৭২-এর গণ আকাঙ্ক্ষা বিরোধী সংবিধান। আপনি চিন্তা করে দেখেন কত বড় অদ্ভুত। তার মানে তারা আছে ৪৭-এর চেতনায়, তারা আছে ৪৭-এর চেতনায়, যেটা তার পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল ৭৫-এর ১৫ আগস্টের পরে। আমরা আছি ৭১-এর চেতনায়। এইখানে আমি বাংলাদেশের মানুষ বিভক্ত বলবো না, এখানে বাংলাদেশের মানুষের একাংশ হয়তো বিভ্রান্ত, তবে এই বিএনপির নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ে কিছু মানুষ তাদের মধ্যে এই ৪৭-এর চেতনাটা প্রগাঢ় হয়ে আছে। এবং দুঃখজনক হয়ে গেছে আমাদের সিভিল সোসাইটি বিশাল বড় অংশটা ঠিকই আছে, কিন্তু একটা ক্ষুদ্রাংশ আবার নিজেদের বিভিন্ন, যাদেরকে মোহাম্মদ জাফর ইকবাল কিছুদিন আগে বললো এটা সিভিল সোসাইটি না, তো এটা এনজিও সোসাইটি, যারা বিভিন্ন ধরনের এনজিও ভিত্তিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন এবং বিভিন্ন ধরনের ধান্দা ফিকির এবং এজেন্ডা নিয়ে কিভাবে ক্ষমতা দখল করা যায় রাজনীতির বাইরে এগুলো নিয়ে থাকেন। এদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই যুদ্ধটা দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু ইভেন্চুয়ালি আমরা ৭১ জিতেছি, এটা জিতবো, এটা জিততে হবে গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে। এটা আওয়ামী লীগের তরফ থেকে বা মহাজোটের তরফ থেকে বা ১৪ দলীয় জোটের তরফ থেকে এটাকে যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে। আমি প্রথম বলবো যে আরাফাত যে কথাটা বললেন, আমি কিন্তু এখন ঠাট্টার পর্যায়ে নেই, আমি খুব সিরিয়াসলি বলছি, কারণ আমি খুব আহত হয়েছে আরাফাতের একটা কথা যে আওয়ামী লীগ হচ্ছে প্রো বাংলাদেশি, বিএনপি হচ্ছে অ্যান্টাই বাংলাদেশি। এই যে বিভাজন রেখাটা উনি টানলেন, এটা ঔদ্ধত্য, এটা অযৌক্তিকতা, এবং আরাফাত জাতির সঙ্গে বেয়াদবি করলেন। আরাফাত বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বেয়াদবি করলেন কথাটা বলে। রাজনীতিতে বেয়াদবির খুব জায়গা নেই আর কি। শুনেন ভাই, আপনার কতগুলো কথা বলি। আপনি যে একটা কথা বললেন যে পিয়াস ভাইয়ের মতো যারা যুদ্ধাপরাধীদের বিচার ব্যাপারে আমাদের সঙ্গে মতানৈক্য আছে, কোন জায়গাটা মতানৈক্য আছে, এই কথাটা কিন্তু কালটা খেলেন আপনারা খুব ভালগালি বারবার। যুদ্ধাপরাধীদের বিচার কোন জায়গায় আমার সঙ্গে আপনার দ্বিমত আছে, কথাটা বলতে পারবেন? ওই যে আমাদের অতীতে আমরা যেগুলো ডিবেটগুলি করেছি ওই শোগুলি বের করলে আমরা দেখতে পারবো। না, আমি বলেছি আমি একজন সোশ্যাল সায়েন্টিস্ট, আমার কতগুলো হাইপোথিসিস নির্মাণ করার অধিকার আছে। আমি বলেছি জামাতকে ব্যান করলে এই সমস্যাগুলো হবে। আপনারা তো হয়েছে কি, আপনারা তো বাকশালের ঐতিহ্য বহন করেন, তো আপনারা কোনো মুক্ত চিন্তা করতে পারেন না, বুঝছেন? আপনারা মনে করেন যে আপনাদের বিরুদ্ধে যে কথা বলে সে হচ্ছে গণতন্ত্রের শত্রু, এইটা থেকে আপনি বেরিয়ে আসতে হবে। আর উন্নয়নের কথা বললেন তো, বিএনপি আমলে একটা গলি হয়নি, কৃষি হয়নি ইত্যাদি হয়। শুনেন আরাফাত, মনোযোগ দিয়ে শুনেন, মানে কথা মনোযোগ দিয়ে শুনে সবসময় জোর গলায় কথা বললেই যে তর্কে যেতে যায় তা না। আওয়ামী লীগের সময় যে উন্নয়নের কাজগুলো হয়েছে অফকোর্স আমরা অ্যাপ্রিসিয়েট করি। কৃষিক্ষেত্রে উন্নয়ন হয়েছে, বিদ্যুৎ ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আমাদের গুনতে হচ্ছে, তো বিদ্যুৎ ক্ষেত্রে একটা স্থিতি অবস্থায় এসছে, এগুলো তো আমরা কেউ অ্যাপ্রিসিয়েট করছি না, আমরা অত দুর্মুখ না। কিন্তু আপনার কতগুলো কথা মনে করতে হবে, কোনো উন্নয়ন প্রক্রিয়ায় কিন্তু একটি সরকারের কার্যক্রমের ফসল নয়, একটা ধারাবাহিক প্রক্রিয়া, অনেকগুলো সরকারের কাজের মধ্য দিয়ে হয়। এই যে হঠাৎ করে বাংলাদেশ ২০০৯ সালে পুষ্পে পত্রে শোভিত হয়ে উঠল উন্নয়ন, আর আগে কিছু হয়নি, এটা যারা বলেন তারা উন্নয়ন বোঝেন না, তার রাজনৈতিক রেটরিকের সাথে গলা উঁচু করে বোঝেন না। আর ২ নম্বর হচ্ছে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে প্রাইভেট সেক্টর একটা ভূমিকা আছে। বাংলাদেশে আজকে যদি কোনো সরকার নাও থাকে অ্যাটলিস্ট 5% গ্রোথ হবে বাংলাদেশে এমনিতেই, কেউ কেউ বলে আরো বেশি হবে। ফলে সবটা কৃতিত্বই শুধু সরকারের, এটা বোঝার কোনো দরকার নেই। সেখানে আমাদের গার্মেন্টস শ্রমিকদের ব্যক্তি পুঁজির ভূমিকা আছে, শ্রমিকদের ভূমিকা আছে। এনজিও সমিতি বলেন তো, মোহাম্মদ জাফর ইকবাল কিসের উপর ভিত্তি করে কি বলেছেন আমি জানি না, আরাফাতদের প্রিয় লোক। আরে ভাই, বাংলাদেশের দারিদ্র বিমোচন বলেন, বাংলাদেশের শিক্ষা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য বলেন, বাংলাদেশের নারীর ক্ষমতায়ন বলেন, সেখানে এনজিওগুলোর একটা ভূমিকা আছে। আপনারা তো তর্কের খাতে গ্রামীণ ব্যাংককে উড়িয়ে দিলে হবে না। আর ৭২ সালের সংবিধান নিয়ে সমালোচনা করলে ৪৭-এ ফিরে যাওয়া, এর চেয়ে বড় ভণ্ডামি বক্তব্য আমি দেখি না। আমি যেটা মনে করি, আমি স্বাধীনতায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, কিন্তু ৭২ সালে যে সংবিধানটি, যে পরিষদ তৈরি করেছিল, তাদেরকে বাংলাদেশের জনগণ একটি স্বাধীন দেশের সংবিধান প্রণয়ন করার জন্য নির্বাচিত করেনি। তারা পাকিস্তানের লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে তারা নির্বাচিত হয়েছেন। এইটাকে যদি আমি সমালোচনা করি যে বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত একটি গণপরিষদ, যাদের লক্ষ্য হওয়া উচিত বাংলাদেশের সংবিধান তৈরি করা, তাদের দ্বারা সংবিধান রচিত হলে এটা অনেক বাস্তব হতো, তার মানে তো আমি ৪৭-এর ব্যাপার, আমি তো ৪৭ অনুসারী না। এই যে ভালগার কার্ডগুলো আওয়ামী লীগ খেলা, অশ্লীল কার্ডগুলো, যে যেই প্রতিপক্ষ তাকে ৪৭ বলে গাল দেয়া, পাকিস্তানের মিত্র বলে গাল দেয়া, এগুলোই খাবে। ওরা জানেন না যে ওরা কতটা জনবিচ্ছিন্ন। জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে ৩৯ ভোট দেখেছে, তো আপনারা বুঝতে পারছেন না আপনাদের পায়ের নিচে থেকে কতটা মাটি সরে গেছে, বুঝতে পারছেন না বলে আপনার পাগলের মতো প্রলাপ বকছেন। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতি ফিরে এসে বাকি আলোচনা করবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছে। তারপরে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা জিরো আওয়ারে। কথা বলছিলাম নির্বাচন, অতঃপর আমরা একবার শেষের দিকে পৌঁছে গেছি। আমাদের একেবারে কম সময় যে প্রসঙ্গ নিয়ে কথা হচ্ছিল, যারা পিয়াস করে শেষ করছে, সেটা হচ্ছে যে আপনার একটা অভিযোগ যে যেভাবে আপনি বিএনপি আওয়ামী লীগের বাংলাদেশ পন্থী বাংলাদেশ বিরোধী বলছেন, এটা কতখানি যৌক্তিক? এটা একটা প্রশ্ন। এটা পুরোটাই যৌক্তিক এবং আপনাকে আমি বলি, কারণ হচ্ছে
যে জামাত যে স্বাধীনতা বিরোধী এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? এবং জামাত যে পাকিস্তানি একটি দল, আজকে এটা তো প্রমাণিত হয়ে গেছে কাদের মোল্লার শাস্তি কার্যকরের মধ্য দিয়ে। এটি কিন্তু প্রো পাকিস্তানি দল নয়, এটি কিন্তু অ্যাবসলিউটলি একটি পাকিস্তানি দল যেটা বাংলাদেশে অপারেট করছে, এটা কিন্তু পরিষ্কার। এবং বিএনপি আজকে তাদেরকে শুধুমাত্র সমর্থন করছে না, বিএনপি পাকিস্তানের নিন্দা প্রস্তাব গ্রহণের বিপক্ষে নিন্দা না জানিয়ে যে বেয়াদবি করেছে, তারপরে তাকে আমরা অ্যান্টি বাংলাদেশ বলা ছাড়া আর কোনো কারণ দেখি না। এবং আমার প্রজন্ম এই ঔদ্ধত্য দেখাবে, যারা বাংলাদেশ বিরোধী অবস্থান নেবে তার বিপক্ষে এই ঔদ্ধত্যটা আমরা দেখাই যাব। এটা হচ্ছে দ্য রিফ্লেকশন অফ আওয়ার পেট্রিয়টিজম। আপনি কি আপনার প্রজন্মকে প্রতিনিধিত্ব করেন? আমি শেষ করব। আপনি আপনাদের কয়জন লোককে প্রতিনিধিত্ব করেন? আপনি দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। এখন আপনি যে বলেন আমার প্রজন্ম, আপনি কি আপনার প্রজন্মের মনোপলি আপনার আছে নাকি? আপনি আপনার প্রজন্মের নেতা? কুতর্কের মধ্যে গেলে কিছু করেন না। আপনি কি আপনার প্রজন্মের নেতা নির্বাচিত করেছেন? আপনাকে আমার ওদের হাজার হাজার লক্ষ লক্ষ লোক আছে এটা করবে। এবং তারপর থেকে আপনার 39 ভাগ ভোট পেয়েছেন, তাদের এরকম অনেকেই বিএনপির প্রতি যাদের ন্যূনতম আপনার এক ধরনের বিশ্বাসযোগ্যতা যেগুলো সেগুলো হারিয়েছে কিন্তু বিএনপি তারপরে। কারণ ইটস এ ম্যাটার অফ ন্যাশনাল ডিগনিটি। এটা পিয়াস ভাইয়ের গায়ে রাখতে না পারে, আমাদের লাগে। যে নিন্দা জানাচ্ছে পাকিস্তান, এত বড় সাহস, এত বড় উদ্ধত্ত তাদের, 71 প্রশ্নে তারা নিন্দা জানাচ্ছে। একটি প্রধান বিরোধী দল, একটি প্রধান রাজনৈতিক দল তার বিপক্ষে নিন্দা জানানোর সাহস দেখে না। তাদেরকে অ্যান্টি বাংলাদেশ লড়াই চালিয়ে গেলে দেশের কি সামনে দুর্দিন পড়বে। এখন যেটি হচ্ছে, একটা জিনিস আপনি খেয়াল করেন, এখন আমি এটাকে সেপারেট করতে চাই বিএনপির নেতৃত্ব এবং বিএনপি যে সিম্প্যাথাইজার। কারণ বিএনপির একটি বড় সিম্প্যাথাইজার গ্রুপ আছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমি মনে করি বিএনপির নেতৃত্ব যে অবস্থান নিয়েছে, বিএনপি সিম্প্যাথাইজার তাদের অবস্থান একই নয় এবং তারাও কিন্তু তাদের বিভ্রান্তির বাইরে বের হয়ে আসবে। কারণ বাংলাদেশের মেজরিটি মানুষ প্রো বাংলাদেশ, তারা কোনোভাবে আওয়ামী বিরোধী রাজনীতি করবে, তারা সৃজনশীলতার সাথে মুক্তিযুদ্ধের পক্ষে থেকে করবে। একটি প্রো পাকিস্তানি অ্যান্টি বাংলাদেশি ফোর্সের পেছন দিকে এই রাজনীতি এদেশের মানুষ করবে না। আমি সেই জায়গা থেকে বলছি যে বিএনপির নেতৃত্ব ইজ অ্যান্টি বাংলাদেশ। ছোট্ট করে একটু বলি, পিয়াস ভাই একটা জিনিস বললো, ডেভেলপমেন্ট কথা আমি বলেছি, এটা ধারাবাহিকভাবে হয়, ভেরি ট্রু। কিন্তু এই ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে একটু ঘেটে দেখলে আপনি দেখবেন যে খাদ্য নিরাপত্তার প্রশ্নে পিছন দিকে গিয়েছিলাম আমরা 2009-এর আগে থেকে, তারপরে এটা টেনে এনে শূন্যতে এনে তারপরে এগিয়েছি। আপনি শিক্ষার হার কমে গিয়েছিল বিএনপির সময়, ধারাবাহিকভাবে বাড়েনি, সেটাকে কম্পেনসেট করে তারপরে আমরা এগিয়েছি। ফ্যাক্টস এন্ড ফিগারস তাই বলে। এগুলো নিয়ে আমি একটা আপনারই ডাকেন, আমি ফিগার নিয়ে ডেটা নিয়ে আমি বিতর্ক করতে রাজি। আন্দাজি বললেই তো হবে না, আন্দাজি বললেই তো হবে না। বিদ্যুৎ সেক্টরে আন্দাজি না, প্রত্যেকটা ফ্যাক্টস এন্ড ফিগারস আছে। বিদ্যুৎ সেক্টরে গিয়েছিল। আমি যেটা বলছি, এইসব সেক্টরে ধারাবাহিক ডেভেলপমেন্ট হয়নি। বিএনপির আমলে মোস্ট অফ দ্য সেক্টর পিছিয়ে গিয়েছিল, যেগুলো কম্পেনসেট করে তারপরে এগোতে হবে। আরাফাতের কল্পলোক থেকে বেরিয়ে আসবেন যখন, তখন কথা বলা যাবে। আমি ডেটা নিয়ে কিন্তু আমি ওই যে বাংলাদেশি অ্যান্টি বাংলাদেশি কার্ডটা কেন খেলতে চাই না, কারণ আমি মনে করি আমি একজন বাংলাদেশি নাগরিক, প্রো বাংলাদেশি। আমি একই সঙ্গে পাকিস্তানের পার্লামেন্টের প্রস্তাবকে তীব্রভাবে নিন্দা করি, বিএনপি করতে থেকে সেটা ব্যাপার না। একই সঙ্গে যারা বাংলাদেশে ভারতের দালালি করেন, বাংলাদেশে যারা ভারতের স্বার্থ সার্ভ করেন, রয়ের দালালি করেন, তাদেরও নিন্দা করি। আমরা আইএসআই এর দালালি করার দরকার নেই, রয়ের দালালি করার দরকার নেই। আমরা বাংলাদেশের জনগণের যে দালালি করি সেটাই হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে কল্যাণকর মঙ্গলকর ব্যাপার। অসংখ্য ধন্যবাদ জনাব পিয়াস করিম মোহাম্মদ আরাফাত। আমি পিয়াস করিমের কথা দিয়ে শেষ করতে চাই, আমরা যদি বাংলাদেশের পক্ষে থাকি তাহলে বোধহয় কারো পক্ষে থাকা দরকার নেই, এবং সেটাই মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি। আমরা আশা করি মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতি বাংলাদেশে থাকবে, এবং তার ভেতরে আওয়ামীপন্থী কেউ হবেন, আওয়ামী বিরোধী হবেন, কেউ বিএনপি পন্থী হবে, কিন্তু বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা সেটাই তার অবস্থানে থাকবে, সবার শ্রদ্ধায় ভালোবাসায়। সেই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।